নমস্কার বন্ধুরা। 5th আগস্ট 2019, 5th আগস্ট 2024 এবং 5th আগস্ট 2026, এই 5th আগস্টটা যেন একই সূত্রে বাঁধা। 5th আগস্ট 2019 ভারত থেকে অন্যতম চর্চিত আর্টিকেল 370 কিন্তু উঠে যায়। 5th আগস্ট 2024 বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ ছেড়ে কিন্তু ভারতে চলে এসেছিলেন এবং 5th আগস্ট 2026 শেখ হাসিনাই বাংলাদেশের জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন এবং এই ভাষণে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। এর থেকেও গুরুত্বপূর্ণ হলো তিনি এই ভাষণটা কিন্তু সম্পূর্ণ দিলেন ইংলিশে, যেখানে বাংলাদেশ যাদের মাতৃভাষা বাংলা এবং এই বাংলার জন্য আন্দোলনে 1952-তে বাংলাদেশে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। সালাম, রফিক, শফিক, বরকত, এরকম আরও কত লোক। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেটা আবার ইংলিশে। কেন? তাহলে কি তিনি বিশেষ কাউকে বার্তা দিতে চাইলেন? অবশ্যই বার্তা দিতে চাইলেন। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা জানার চেষ্টা করব এই যে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের ফলে ভারতে চলে এসেছেন, এর নেপথ্যে কি হতে পারে এবং এই যে তিনি বললেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, তাহলে কি ডিসেম্বরে আমরা আরেকটি গণ অভ্যুত্থান দেখতে চলেছি বাংলাদেশে? হতেই পারে। তিনি যখন বাংলাদেশ যাবেন তখন বাংলাদেশে তারও কর্মী সমর্থন আছে যারা, তারাও কিন্তু আন্দোলন করতে পারে। কি হতে পারে তিনি বাংলাদেশে গেলে এবং তার এই বার্তার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন একে একে শুরু করা যাক। এই তিনি ভাষণটা দিলেন, এই ভাষণে নেতৃত্বে ছিলেন কিন্তু তারই ছেলে সজীব আহমেদ জয় এবং এই ভাষণে কিন্তু গুরুত্বপূর্ণ মানুষ এসেছিলেন, এমনকি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিও কিন্তু এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ছিলেন। এবং যদিও আমরা শেখ হাসিনার ছবি দেখা যায়নি, তিনি ক্যামেরা অফ ছিল, বলা হয়েছে সিকিউরিটির জন্য তার ছবি দেখানো হয়নি। এবার তিনি কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন বাংলাদেশের উদ্দেশ্যে যে এই যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এর পিছনে কিন্তু অন্য কোনো দেশ আছে, অন্য কেউ আছে। কীরকম? সেটা হলো এই যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশেরই সেন্ট মার্টিন দ্বীপ। আমেরিকা এই শেখ হাসিনাকে বলেছিল এই সেন্ট মার্টিন দ্বীপটি দিয়ে দেওয়ার জন্য এবং এখানে আমেরিকা বেস বানাবে, মিলিটারি ক্যাম্প, যার মাধ্যমে আমেরিকা এই তাদের চিরশত্রু চীন এবং ভারতের উপর তারা যাতে সহজেই নজরদারি করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বভৌমত্বের সাথে বিন্দুমাত্র আপোষ করেননি, বলা হয়ে থাকে। সেই জন্য কিন্তু তার ক্ষমতা থেকে হস্তান্তর হতে হয়েছিল। এবং এই শেখ হাসিনা গণ অভ্যুত্থানে যত মানুষ মারা গেছে, তার থেকে বেশি কিন্তু এই মোহাম্মদ ইউনূস যিনি ছিলেন শেখ হাসিনার পরবর্তীতে, তার আমলেও কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে। প্রচুর মানুষ, পুলিশ থেকে শুরু করে সাধারণ জনগণ, বিভিন্ন ধর্মীয় আন্দোলন। এবার আপনাদের নিশ্চয়ই এই দীপু দাসের কথাটা মনে আছে। তাহলে এই গণ অভ্যুত্থান পরে যারা নিহত হয়েছেন তাদের দায় কে নেবে? আর এই মোহাম্মদ ইউনূস কিন্তু ইনি হলেন এই আমেরিকারই এজেন্ট। কীরকম? এই ইউনূসও সিংহাসনে বসে তিনি কিন্তু খুব চালাকির সাথে দুটো কাজ করে নিলেন। কি কি? এক, এই ইউনূসের নামে কিন্তু বাংলাদেশে প্রচুর জালিয়াতি কেস ছিল। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যদিও তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2007 সালে, তারপর কিন্তু তার নামে জালিয়াতি কেস আছে। এই শেখ হাসিনা তাকে কিন্তু সুদখোর বলে ডাকতেন। এবার এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি মনসদে বসে তার বিরুদ্ধে যত কেস ছিল সব কিন্তু তিনি, আর মামলা ছিল সব তিনি তুলে নিলেন। আর কি করলেন? আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। ভারত বিরোধী পালে হাওয়া দিয়ে তিনি কিন্তু কিছুটা জনসমর্থনও আদায় করে নিলেন এই জামাতপন্থী, অর্থাৎ জামাতপন্থী যারা ছিলেন তাদের থেকে তিনি কিছু জনসমর্থনও আদায় করে নিলেন। এবার এই যে
গণ অভ্যুত্থানটা হলো, বাংলাদেশে একটি টিভি চ্যানেলে দেখিয়েছে 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থান হয়েছে। ঠিক তার আগের দিন 4 আগস্ট 2024 বর্তমানে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু তখনও সেনাপ্রধান ছিলেন। এবার তিনি তখন কি করলেন, 4 আগস্ট 2024 তিনি জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করেন এবং বৈঠক করেছেন এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ তাদের নির্দেশও দিয়েছেন, যার ফলে কিন্তু 5 আগস্ট সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে বাংলাদেশে ভারতে আসতে বাধ্য হন। এবার আমরা কিন্তু ইতিহাসের পাতায় বিভিন্ন কলঙ্কিত অধ্যায় দেখেছি। আপনার মনে হতে পারে, আরে ওয়াকারুজ্জামান তো শেখ হাসিনার নিকটাত্মীয়। দেখুন, এখানে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। মোস্তাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম বিশ্বস্ত লোক ছিলেন, কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন মারা যায়, তাকে হত্যা করা হয়, তারপর কিন্তু এই মোস্তাকও শেখ মুজিবুর রহমানের এই যে হত্যাকারীর মধ্যে দলের মধ্যে অন্যতম ছিলেন শেখ মোস্তাক। তাহলে কি, দেখুন, ইতিহাসে আমরা বহু কলঙ্কিত অধ্যায় দেখেছি। আমরা দেখেছি মীর জাফরের কি পরিণতি হয়েছিল, আমরা দেখেছি লর্ড ক্লাইভের কি পরিণতি হয়েছিল পলাশী যুদ্ধে 1957 23শে এপ্রিল। অর্থাৎ ইতিহাস কিন্তু তা ইতিহাসের মতোই চলে। ইতিহাসে কলঙ্কিত অধ্যায় যেমন আছে, ঠিক তেমনি সেই কলঙ্কিত অধ্যায় মুছে দেওয়ার মতো অধ্যায়ও কিন্তু ইতিহাস আপনা আপনি সৃষ্টি করে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান, তিনি কিন্তু সবসময় এই ভারত বিরোধী যে পালা আছে সেই পালে হাওয়া দিয়েই কিছুটা চলার চেষ্টা করেন এবং তিনি কিন্তু এই চীন এবং পাকিস্তানকে কাছে নিয়ে চলতে অভ্যস্ত। এই বলা হয়ে থাকে চীন, পাকিস্তান এবং তুর্কি এরা মিলে কিন্তু একটি অ্যালায়েন্স করেছে এবং সেখানে বাংলাদেশও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আর এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সম্প্রতি এই তুর্কি থেকে ভিজিট সেরে বাংলাদেশে এলেন। এবার বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে গেল। সেটা কি? সেটা হলো বাংলাদেশের এই যে রাষ্ট্রপতি নির্বাচন কীরকম, সেটা হলো এই বাংলাদেশে বর্তমানে যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে যে ছিলেন শেখ হাসিনার সময়, তিনিই কিন্তু এতদিন রাষ্ট্রপতি হিসাবে ছিলেন, যদিও মধ্যবর্তী তাকে সরানোর অনেকবার চেষ্টা করা হয়েছিল। এই রাষ্ট্রপতি যে আগে ছিল, তিনি কিন্তু কিছুটা এই আওয়ামী লীগপন্থী ছিলেন বলা হয়ে থাকে গণমাধ্যমে। এবার তাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে কিন্তু বসানো হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে। কেন? এর পিছনে কে আছে? এর পিছনে অবশ্যই আছে আমেরিকা। তার কারণ আমেরিকা চায় বাংলাদেশে তাদের আধিপত্য স্থাপন করতে। আমেরিকার দুটো নীতি, হয় সরাসরি কোনো দেশকে শাসন করো, নতুবা তার কথা মানে এরকম কাউকে বসিয়ে রাজত্ব চালাও, আর সেই দেশের সম্পদ লুট করো এবং অন্য দেশের প্রতি নজর রাখো। আমেরিকা কোনো মতেই চাইবে না এই বাংলাদেশ চীনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে থাকুক এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ডিল হোক। কিছুদিন আগেই কিন্তু জুন মাসে তারেক রহমান এই চীনে গিয়ে প্রায় 13টি ডিল করে এসছে, যেগুলো কিন্তু ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ। তাহলে কি ভারত এই শেখ হাসিনার মাধ্যমে বক্তৃতাটা দিয়ে বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইল? যদিও এটা রাজনীতির ব্যাপার, এই নিয়ে আমার আলোচ্য বিষয় নয়। আমেরিকা কিন্তু চাইবে যে তাদের কথা মতোই বাংলাদেশে চলুক এবং তাদের কথা যারা শোনে তাদেরই বাংলাদেশে মনসদে বসুক। এবার এখানে কিন্তু আমেরিকা আর কি গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেটা হলো কিছুদিন আগে আপনার পেপারে দেখেছেন যে বাংলাদেশে আমেরিকার কিছু প্রতিনিধি এসেছিল। কি করলো তারা এসে? দেখুন, তারা এসে, আপনারা সবাই জানেন যে মায়ানমার থেকে এই মায়ানমার এবং বাংলাদেশের বর্ডার আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এই রোহিঙ্গাদের উন্নয়নের জন্য একটি ট্রাস্টে টাকা দিত আমেরিকা। এইভাবে টাকা দিয়েই তারা পরিচালনা করে। সেই টাকাটা কিন্তু অনেকদিন আগে বন্ধ করে দিয়েছিল। এই প্রতিনিধিরা বাংলাদেশ ঘুরে আবার আমেরিকা গেল। আমেরিকা গিয়ে
তারা কিন্তু আবার বললো যে না, আমরা টাকা আবার দেব। এই টাকা দেওয়ার মধ্যেই কিন্তু আমেরিকার স্বার্থ লুকিয়ে আছে। আপনারা সবাই জানেন যে ভারতে এফসিআরএ বিল পাস হয়েছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্ট ভারতে পাস হয় সবচেয়ে কার বেশি গা জ্বলছে জানেন? সেটা হলো আমেরিকা। কেন? তার কারণ হলো এই বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তারা কিন্তু এই টাকা পাঠায়। এমনকি ভারতের ইউপিআই সিস্টেম বন্ধ হওয়ার জন্য আমেরিকার সংসদে পাস হচ্ছে যে ভারতে এগুলো করা ঠিক নয়। ইউপিআই সিস্টেম ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাহলে আমেরিকার কেন এত গা জ্বলছে? অবশ্যই এই যে ট্রাস্টের মাধ্যমে টাকা দেয়, সেই টাকাটা কোথায় যায়, কী জন্য যায়, এইগুলো কিন্তু আমরা সহজেই, যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, তারা কিন্তু সহজেই বুঝতে পারি যে এর পিছনে কী লজিক হতে পারে। এবার আমরা আলোচনা করব শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে যায় তাহলে কি কি হতে পারে। দেখুন, বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে ভারতকে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশের অনেকে ভারতকে ব্লেম দেয় যে ভারত শেখ হাসিনাকে নিয়ে গিয়েছে। দেখুন, আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলছি। মনে করুন কোনো বাড়ি এক ডাকাতি হলো, এবার সেই বাড়ির ডাকাত যদি আমি তাকে পালাতে সাহায্য করি, তাহলে আমিও সমান অপরাধী। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এলো, কে নিয়ে এলো? কাদের সেনাবাহিনী নিয়ে এলো? কাদের ফ্লাইটে নিয়ে এলো? ভারত তো ফ্লাইট পাঠায়নি, ভারত তো পাইলট পাঠায়নি। তাহলে যে সেনাবাহিনী ফ্লাইটে এলো, যে সেনাবাহিনী এই শেখ হাসিনাকে ভারতে দিয়ে গেল, তারা দোষী নয় কেন? তাদের কি কোনো দোষ হয়েছে? এই যারা দিয়ে গেল, তাহলে কি জন্য দিয়ে গেল? তাহলে কি ভারতের কেউ এই যে ওয়াকারুজ্জামান যে ছিল তাকে বলেছে যে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, না হলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে? আপনাকে একটা জিনিস সহজে মানতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে 5 মিনিটও টিকতে পারবে না। দেখুন, ভারত বর্তমানে কিন্তু পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ, এটাকে আপনাকে মানতেই হবে। যাই হোক, এবার আমরা জানি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় তাহলে কি হতে পারে। তিনি যদি বিমানে যায় তাহলে কিন্তু সেই বিমানকে ল্যান্ডই করতে দেবে না তারেক রহমানের সরকার। আপনার মনে হতে পারে, আরে এ তো বলছে যে বাংলাদেশে পাঠিয়ে দাও শেখ হাসিনাকে। না, দেবে না। তারা জানে যে এখনও বর্তমানে বাংলাদেশে গ্রাউন্ড লেভেলে শেখ হাসিনার 37% জনসমর্থন আছে। গ্রাম রুট লেভেলে শেখ হাসিনার যে জনসমর্থন তার ধারেও কাছেও নেই বাংলাদেশের শাসন করা বিএনপি সরকার তারেক রহমানের। অর্থাৎ শেখ হাসিনা যদি বাংলাদেশে যায়, সেখানে কিন্তু বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান শুরু হতেই পারে। এবার শেখ হাসিনা কোথা থেকে যাবে? তিনি বলেছে যে তিনি বনগাঁ বর্ডার থেকে যাবে। বনগাঁ বর্ডারে কোথায় পড়ে? যশোর, খুলনা, সাতক্ষীরা, এইসব জেলায়। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে বাংলাদেশ ভোটে জিতেছে, দেখবেন এই যে ভারতের বর্ডার না, ভারতের বর্ডার, তার কাছাকাছি জামাত ইসলামরা বেশি জিতেছে, বেশি সিট পেয়েছে। ম্যাপ গুগল ঘেটে দেখুন। এর মানে কি? এই যে বর্ডার এরিয়া আছে, এখানে পাকিস্তান নিশ্চয়ই কিছু প্ল্যান করে রেখেছে এবং ভারতকে অস্থিরতা করাই যাদের প্রধান কাজ। এবার শেখ হাসিনা যদি এই বনগাঁ বর্ডার থেকে বাংলাদেশে যায়, তাহলে তার পিছনে লাখ লাখ মানুষ হবে। অর্থাৎ এই মানুষদের যদি আন্দোলন করে, বৃহত্তর আন্দোলন, সেটা সামাল দেওয়ার ক্ষমতা কিন্তু তারেক রহমান সরকারের নেই। এবার আপনার মনে হতে পারে, ভারত কি এমনি এমনি শেখ হাসিনাকে পাঠিয়ে দেবে? তার জীবন মরণের প্রশ্ন যেখানে, কোনোদিনই দেবে না। ভারত শেখ হাসিনাকে এইভাবে কোনোদিনই পাঠাবে না। যদি পাঠায়, অবশ্যই তারেক রহমানের সরকারের সাথে ডিল করে পাঠাবে। কীরকম ডিল? ভারত বলতে পারে, দেখুন এখানে আমি আপনাকে আরেকটি কথা বলছি। একবার এই যখন ইউনূস সরকার ছিল, তখন মোদি একবার আমেরিকায় গিয়েছিল, তখন বাংলাদেশের ব্যাপারে মোদিকে মিডিয়ায় ট্রাম্পকে কোশ্চেন করেছিল। তখন কিন্তু ট্রাম্প বলেছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ওটা মোদি আমার ফ্রেন্ড আছে, সেই বুঝে নেবে। অর্থাৎ এই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সেটা কিন্তু ভারত যেটা বলবে সেটাই কিন্তু হবে, অন্তত শেখ হাসিনার
ব্যাপারে আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এটা আনন্দবাজারে 2024 সালে সম্ভবত প্রকাশ হয়েছিল, আপনি গুগল ঘেঁটে দেখতে পারেন। আমি বোঝাতে চাইছি যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্রং কতটা। একবার 2024 সালে শেখ হাসিনা যেখানে থাকতেন সেখানে তাকে মারার জন্য লোক এসেছিল, রেকি করে গিয়েছে, লোকেশন দেখে গিয়েছে, কিভাবে মারা যাবে সব প্ল্যান রেডি করে রেখেছে। সেই খবর কিন্তু শেখ হাসিনাকে দিয়েছিল ভারত থেকে কোনো এক আননোন ব্যক্তি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। অর্থাৎ আমি এটা বলতে চেয়েছি যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং নেটওয়ার্ক আছে। অর্থাৎ শেখ হাসিনাকে যদি বনগাঁ বর্ডার থেকে পাঠায় তাহলে ভারত সেই রকম প্ল্যান করেই পাঠাবে। এবং এই জনগণের ভিড়ে কিন্তু সেখানে বিভিন্ন আততায়ীও থাকতে পারে, বিভিন্ন রকম ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। অর্থাৎ এইভাবে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ পাঠাবে না। যদি পাঠায় তাহলে তারেক রহমান সরকারের সাথে ডিল করে যে দেখো এই মুহূর্তে তোমার উপর জামাতের যথেষ্ট চাপ আছে, আর শেখ হাসিনাকে পাঠানো হলো, তোমরা যদি শেখ হাসিনাকে তার যথাযথ বিচার করো এবং তার যারা বন্দী আছে তার নেতাকর্মী বিনা বিচারে তাদের বিচার করো, বিচারের আওতায় আনো এবং তার দলের উপর থেকে স্যাংশন যা আছে তা তুলে নাও। এখানে কিন্তু চীনও এই চাইবে না যে শেখ হাসিনা বাংলাদেশে যাক। এবং শেখ হাসিনাকে তখনই বাংলাদেশ পাঠাবে ভারত যখন তার সব কিছু সিকিউরিটি বাংলাদেশ দেবে, যেন তার কোনো ক্ষতি না হয়, তার দলের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করা হোক। এবং এমনটাও হতে পারে যে শেখ হাসিনা হয়তো যাওয়ার এই যে বাংলাদেশ যাবে ডিসেম্বরে বলেছে সেটা হয়তো কিছুদিন পিছিয়ে দিয়ে সে তার কর্মী সমর্থনের তাদের মনোবল বাড়ালো, এই গ্রামে বা রুট লেভেলে তার নেতাকর্মী যারা আছে তাদেরকে আরও শক্ত করলো, নেটওয়ার্ক মজবুত করে হতে পারে তিনি এই যাওয়াটা আরও কিছুদিন পিছিয়ে দিলেন। এবার আপনার কি মনে হয় এর মধ্যে কোনটা হতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এছাড়াও এই ভিডিও সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা যথাযথ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।